নমস্কার। ইতিহাস এক খোঁজে আপনাদের প্রত্যেককে স্বাগত। দিল্লি যখন আমরা ঘুরতে আসি তখন মেজরলি আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে রেড ফোর্ট এবং দিল্লি, পুরনো দিল্লি এবং নতুন দিল্লির আশপাশে যে সমস্ত জায়গাগুলো, রেড ফোর্ট, হুমায়ুন তোম, সাফদারজং তোম এবং আপনার জামা মসজিদ, চাঁদনি চক, এগুলো নিশ্চয়ই দেখার ভীষণ উল্লেখযোগ্য জায়গা। কিন্তু আমরা যে জিনিসটি সচরাচর দেখতে ভুলে যাই এবং যে জিনিসটি সাধারণত আমরা আমরা আসি না দেখতে দিল্লিতে এসে, এটা দিল্লি থেকে বেশ কিছুটা দূরে, সেটি হলো তুগলকাবাদ ফোর্ট। আজকে আমার পেছন দিকে আপনি যদি দেখেন, এই হচ্ছে তুগলকাবাদ। এই তুগলকাবাদ ফোর্ট ঘিরে কিন্তু অনেক ইতিহাস, সেই ইতিহাসগুলো জানার কিন্তু প্রচণ্ড দরকার আজকে। তাই আপনাদের সবারই জন্য আমারও অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে তুগলকাবাদ ফোর্ট আসবো, তাই আজকে অবশেষে এসেই পড়লাম। এই তুগলকাবাদের ফোর্টের ইতিহাস আজ আপনাদের সবারই সামনে। এই সামনে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু মেহরৌলি এবং বাদারপুর রোড বলা হয়, এবং এই সোজাসুজি যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন তুগলকের স্তম্ভ বা মausoleum। আর এটাকে যদি আমি ঘুরি তাহলে এই হচ্ছে তুগলকাবাদ ফোর্ট। বিশাল আকৃতি, অদ্ভুত আর্কিটেকচার। আপনি দেখলে লক্ষ্য করে দেখবেন এইগুলো হচ্ছে তুর্কি আর্কিটেকচার। এই যে স্লোপ টাইপের বুরুজ, এই স্লোপ বুরুজ হচ্ছে অ্যাকচুয়ালি তুগলকি আর্কিটেকচার। গিয়াসউদ্দিন তুগলক 1321 খ্রিস্টাব্দে খিলজি ডাইনাস্টিকে হারিয়ে এই তুগলকাবাদ ফোর্টের নির্মাণ করেন। এই তুগলকাবাদ ফোর্টকে ঘিরে কিন্তু অনেক ইতিহাস, সেই ইতিহাসগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ফোর্টের এই দিকে দেখুন, এটি হচ্ছে যে পরিখা আমরা বলি, যে ডিচ যেটাকে বলি, যে সমস্ত দুর্গের সামনে, এখন তো এটা শুকিয়ে গেছে, একসময় এই পরিখা ঘিরে কিন্তু যাওয়া যেত না। এবং এই পুরো চত্বরটি, যে রাস্তা এবং পুরো চত্বরটি দেখছেন, এই চত্বরটি পুরোটাই কিন্তু একটা সময় এই ফোর্টের অন্তর্গত ছিল। পরবর্তীকালে এই ফোর্টটিকে মাঝখান থেকে রাস্তা হয়ে গিয়ে এই গিয়াসউদ্দিন তুগলকের সমাধিটা পড়েছে ওই পারে এবং তুগলকাবাদ ফোর্টটা পড়েছে এই পারে। আসুন একটু হাঁটা যাক ফোর্টের ভেতরে, যেতে যেতে গল্প হোক। 1321 খ্রিস্টাব্দে তুগলকাবাদ ফোর্ট নির্মাণ করেন গিয়াসউদ্দিন তুগলক, তুগলকি বংশের প্রথম সুলতান। এবং এটি হওয়ার পরে পরেই অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হন তিনি। তুগলকাবাদ ফোর্টকে ঘিরে যে সবচেয়ে বড় ঘটনাটি, যেটি খুব উল্লেখযোগ্য, সবাই সেটি মোরাললেস জানেন, সেটি হলো নিজামুদ্দিন অলিয়ার অভিশাপ। তুগলকাবাদে ফোর্ট যখন নির্মাণ হচ্ছিল তখন গিয়াসউদ্দিন তুগলক শহরের সমস্ত কারিগরদেরকে আদেশ দেন যে তারা যেন সবাই এসে এই দুর্গের কাজের পেছনে লেগে যায়, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ফোর্টটিকে রেডি করে দেওয়া যেতে পারে। এবং সেই সময় নিজামুদ্দিন আউলিয়াও একটি বাউলি তৈরি করছিলেন, বা স্টেপ ওয়েল বা কুয়ো বা জল খাওয়ার জায়গা শহরের মধ্যে। তখন সেখানকার সমস্ত কারিগররাও চলে এলো, এসে এই ফোর্ট তৈরি করার কাজে লেগে গেল। নিজামুদ্দিন আউলিয়া এতে এত ক্ষুব্ধ হলেন যে তিনি গিয়াসউদ্দিন তুগলককে একটি অভিশাপ দেন। বলেন, ইয়া রহে উজার ইয়া বাসে গুজার, মানে হয় এটি পুরো উজাড় হয়ে যাবে, আর নচেত এখানে গুজ্জার কমিউনিটি এখানে বসবাস শুরু করবে। হলেও ঠিক তাই। 1321 খ্রিস্টাব্দে এই ফোর্টটি তৈরি হওয়ার পরে 1327 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এই ফোর্টটি সম্পূর্ণরূপে ত্যাগ করে দিতে হয়। সেই জন্য এই ফোর্ট থেকে 5 থেকে 6 বছরের বেশি কিন্তু কেউই রাজত্ব করতে পারেনি তুগলকি বংশের। মোহাম্মদ বিন তুগলক, যার সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি, যাকে অনেকে আমরা পাগলা রাজা বলি, তিনি এখান থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে গিয়ে দৌলতাবাদ ফোর্টে নিয়ে যান বেসিক্যালি। সেটি কিন্তু দিল্লি থেকে নয়, দিল্লি বা ওই কুতুব কমপ্লেক্স বা এই সমস্ত কিছু নয়, ওটা তো উনি কিন্তু ক্যাপিটালটিকে সরিয়ে নিয়ে যান কিন্তু এই জায়গাটা থেকে। এবং মোহাম্মদ বিন তুগলকের যে ফোর্টটি বিখ্যাত, সেটির নাম হচ্ছে আদিলাবাদ। চলুন একটু ওঠা যাক। সিঁড়িগুলো বেশ ওঠার পক্ষে সুবিধা, অসুবিধে কিছুই নেই।
জাইগ্যান্টিক ফোর্ট, বিশাল অদ্ভুত আর্কিটেকচার। রক্ষণাবেক্ষণের অভাব আছে, তাই জন্য ভেঙে গেছে। কিন্তু এখনও এত বছর, 1321, ভাবুন তো একবার, 1321 মানে নট আ ম্যাটার অফ জোক, কিন্তু এখনও তার কি ব্যাপ্তি। আমরা উঠছি, দেখুন সুন্দর দৃশ্য, বিশাল বড় দুর্গ তুগলাকাবাদ। যেতে যেতে আরও কিছু গল্প হোক। দিল্লিতে কিন্তু 7টি সিটি বলা হয়, 7টি শহর দিল্লি ঘিরে, 7টি রাজধানী। দিল্লির 7টি রাজধানীর মধ্যে কি কি? প্রথম সবচেয়ে পুরনো রাজধানী যেটা, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ বা পুরানা কিলা সংলগ্ন যে জায়গাটা। যদিও সেখানে মহাভারতের সময়কার বেশ কিছু জিনিস পাওয়া গেলেও সেইখানেই পুরানা কিলা জায়গাটাতেই ইন্দ্রপ্রস্থ ছিল কি না সেই সম্পর্কে এখনও ঐতিহাসিকরা শিওর নন, কিন্তু ধরা হয় যে ওর আশপাশি জায়গাটাতেই ইন্দ্রপ্রস্থ হয়ে থাকবে। তো ইন্দ্রপ্রস্থ প্রথম, তারপর হচ্ছে তারপরে হচ্ছে কুতুব কমপ্লেক্স, যেটা কুতুব মিনার যে জায়গাটা, ওটাও কিন্তু একটি ক্যাপিটাল। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ সবাই কিন্তু ওইখান থেকে মেজরলি শাসনভার সামলাতেন। তারপর হলো সিরি। সিরি কেন? সিরি হচ্ছে খিলজিদের ক্যাপিটাল। তো কতগুলো হলো? ইন্দ্রপ্রস্থ, তারপরে কুতুব কমপ্লেক্স, তারপরে সিরি, 3টে। 4 নম্বর হলো তুগলাকাবাদ, 5 নম্বর হলো ফিরোজাবাদ, 6 নম্বর হলো পুরানা কিলার খোদ জায়গাটা, কারণ সেখান থেকে শেরশাহ এবং তারপরে হুমায়ুনও সেখান থেকে বেশ কিছুদিন শাসনভার চালান, এবং তারপর সেখান থেকে শাহজাহানাবাদ, আবার 7th ক্যাপিটাল। এর মধ্যে একটা যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে জাহাপানা। জাহাপানা জায়গাটাও কিন্তু একটি সিটি। তো টোটাল 7 থেকে 8টা সিটি, মেজরলি 7টা সিটি, নিউ দিল্লিকে ধরলে পরে সেটি হয় 8টা সিটি। তাহলে এটাও একটা সিটি, তুগলাকাবাদ। দেখুন কি বিশাল তার ব্যাপ্তি, অসাধারণ এই যে স্লোপিং আর্কিটেকচারটা দেখছেন, এই যে পিলার, এই যে বুরুজটা স্লোপিং, এই স্লোপিংটা কিন্তু তুগলকি স্টাইল। এই এক একটা বুরুজ, মেঘ করে আকাশে পেঁজা মেঘ, ওই মেঘের মধ্যে যেন এই রং যেন আরও সুন্দর ফুটে উঠছে, অদ্ভুত। আমরা আরও উঠি, দেখি কত দূর আমরা যেতে পারি। বিশাল বড় ফোর্ট। দেখুন এগুলো সব হচ্ছে বুরুজ। এই বুরুজ মানে এগুলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে সৈন্যগণ থাকতো, এখান থেকে মেজরলি বন্দুক, কামান। কিন্তু সেই সময় মনে রাখতে হবে, আমি যেই সময়কার কথা বলছি 1321, সেই সময় কিন্তু কামান আসেনি। সেই সময় কি ছিল? ক্যাটাপুল্ট সিস্টেম, পাথর ছোড়া হতো। আপনারা যদি বাহুবলী সিনেমা দেখে থাকেন, বা রিসেন্টলি যদি ওই পদ্মাবত সিনেমাটাও যদি দেখেন, দেখবেন ওখানে কামানের ইউজ হচ্ছে না, বড় বড় পাথর ক্যাটাপুল্টের সাহায্যে সৈন্যদের ওপর, শত্রুপক্ষের ওপর ছুঁড়ে ফেলা হচ্ছে। ওই ধরনের জিনিস ছিল। অবভিয়াসলি তীর, বল্লম, তলোয়ার এইসব তো ছিলই। তো এই সমস্ত জায়গা থেকে, এই বুরুজ থেকে, যেরকম যে কোনো দুর্গেরই, সেই বুরুজ থেকে অ্যাকচুয়ালি এনিমিজদের ওপরে বা শত্রুপক্ষের ওপরে নজর রাখা হতো। এখানটা গেট বন্ধ করা আছে, তাও কিছু লোক গেছেন ওখানে, কিছুজন, কিন্তু আমি যাব না। এই দুর্গের কিন্তু অধিকাংশ জায়গাটাই কিন্তু জঙ্গলে ভরে গেছে, এবং বেশ কিছু জায়গা আর যাওয়া যায় না। কিন্তু যতটুকু যাওয়া যায় তার থেকে আন্দাজ করা যায় যে এই সিটিটাকে কিভাবে তৈরি করার প্ল্যান করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। আমরা এগোচ্ছি।
সব খাঞ্জার হয়ে গেছে, এখন কিছুই নেই। বিরাট বড় সিটি। দুর্গ যখনই আমরা বলি, যেমন রেড ফোর্ট বা আগ্রা ফোর্ট, এ তো শুধু প্যালেস নয়, অনেক সময় সেই সমস্ত ফোর্টের ভেতরে জনসাধারণেরও বসতি থাকতো, বিরাট বড় দোকানপত্র সমস্ত কিছু, তো তাই জন্য বলা হতো সিটি। এখানেও কিছু দেখা যাচ্ছে, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। ওই দেখুন ওইখানে একটা সিঁড়ি চলে গেছে, আর একটা বুরুজগুলোর মাথাগুলো পুরো ভেঙে গেছে, সাইডগুলো চত্বরগুলো দেখে বোঝা যাচ্ছে যে বুরুজ, এইগুলো হয়তো প্যালেস, কোনো রুমস ছিল, সেই রুমসগুলোর ছাদ এখন আর নেই। হ্যাঁ, যেরকম আমি এরকম ঠিক দেখেছিলাম নালন্দার আর্কিটেকচারটা এরকম নয়, এই এত বড় বড় পাথর নয়, এটা যেহেতু একটা ফোর্টিফিকেশন সেই জন্য পাথরগুলো এরকম, কিন্তু নালন্দারও ঠিক এরকম কি বলে, ওপরে ছাদ, ওপরে কিছু নেই, জাস্ট নিচের পিলার্সগুলো আছে। অনেক দুর্গেতেই এরকম অবস্থা, যেখানে মানে ম্যাক্সিমাম ইমারতগুলি ধ্বংসপ্রাপ্ত। আমরা আরও এগোই। এখন বাজে বেলা 3:18, 3:30 দিকে এগোচ্ছি। ওয়েদার দিল্লির মোটামুটি উষ্ণ, তবে প্রচণ্ড কষ্ট হচ্ছে না, যেহেতু অক্টোবরের মাঝামাঝি চলে এসছে, এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে। সকালের দিকে বেশ ঠান্ডা ছিল। এই তুগলাকাবাদ ফোর্টে কিন্তু অনেকগুলো আন্ডারগ্রাউন্ড প্যাসেজ আছে এবং অনেকগুলো মহল আছে। আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করব যদি সম্ভব হয়। আরেকটি যে ঘটনাটি নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে বলা হয়, সেটি হচ্ছে যখন গিয়াসউদ্দিন তুগলক বাংলা অভিযানে গেছিলেন এবং সেখানে সাকসেসফুল হয়ে যখন ফিরছিলেন, সেই সময় আবার নিজামুদ্দিনের একটি কার্স বা একটি অভিশাপ তার উপর লাগে। নিজামুদ্দিন সেই সময় বিখ্যাত ওই উক্তিটি করেন, যেটি আমরা অনেক জায়গায় শুনেছি, সেটা হচ্ছে হুনুজ দিল্লি দূর আস্ত, মানে দিল্লি এখনও দূর আছে। মানে এই প্রভাবটা বা এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে এখনও ব্যবহার করি, যখন বলি যে না, টার্গেট অনেক দূর বা এখনও যেটা চাইছি সেটা এখন অনেক দূর, তখন আমরা বলি হুনুজ দিল্লি দূর আস্ত। তো সেই হুনুজ দিল্লি দূর আস্ত এই কথাটা কিন্তু নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন গিয়াসউদ্দিন তুগলকের নামে, যে ও ফিরছে ঠিকই, কিন্তু দিল্লি এখন অনেক দূর। তো যখন ফিরছে সেই সময় তার উপর একটি পিলার ভেঙে পড়ে, একটি গেটওয়ে বানানো হয়েছিল তার অভিবাদনের জন্য, এবং সেই গেটওয়েটা তার উপর ভেঙে পড়ে এবং তিনি তৎক্ষণাৎ সেখানে মারা যান, তার একটি পুত্র সমেত। অনেকে বলেন এটি নাকি মোহাম্মদ বিন তুগলক নাকি এটিকে প্ল্যান করে এরকম ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, তো দুটো অভিশাপই কোনো না কোনোভাবে কাজে লেগেছে, এটাই অনেকে বলেন। তো তুগলাকাবাদ উজাড় হয়ে যাওয়া এবং নিজামুদ্দিন আউলিয়ার যে অভিশাপ, এই দুটোই এতটাই কোইন্সিডেন্স, মানে এই দুটোই এতটা ইন্টারলিঙ্কড যে সবাই নিজামুদ্দিন আউলিয়ারকে অপমান করা এবং নিজামুদ্দিন আউলিয়ার যে কত বড় সুফি সেন্ট সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য এই তুগলাকাবাদের ধ্বংসটাকে সবসময় তুলে ধরেন। আমরা এখন এগোচ্ছি, এটা একটা প্যাসেজ ওয়ে। তুগলাকাবাদে এরকম বহু আন্ডারগ্রাউন্ড প্যাসেজ ওয়ে আছে। এইগুলোতে খুব সম্ভবত সৈন্যরা থাকতো এবং এই সমস্ত প্যাসেজওয়ে, এই সমস্ত আন্ডারগ্রাউন্ড প্যাসেজওয়ে সাধারণত কারাগার হিসাবেও ব্যবহার হতো। এগুলো কারাগারও হতে পারে এবং সবের সাথে একটা করে সিঁড়ি আছে যেটা দিয়ে উপরে ওঠা যায়। আবার এখান থেকে সিঁড়ি, এইগুলো যতটা ব্যাপ্তি, এটা সৈন্য থাকার জায়গাও হতে পারে, আবার কারাগারও হতে পারে। ভেতরটা বেশ ঠান্ডা, বাইরেটা যতটা গরম ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। এখানে একটু আলো আছে, দেখা যাচ্ছে যে কতটা জায়গা, কত প্ল্যান্ডভাবে এই জিনিসগুলো তৈরি করা হতো।
কোথাও যাওয়ার নেই, আমরা ফিরবো। আমরা এই পেছনের প্যাসেজ ওয়েটা থেকে বেরিয়ে এলাম, এইবার আমরা সামনের দিকে যাব। স্বাভাবিকভাবেই এই দুর্গটাতে কিন্তু লোক সমাগম অনেক কম। আপনি রেড ফোর্ট, আগ্রা ফোর্ট এইসব জায়গায় যত লোক দেখবেন, এখানে কিন্তু অত নেই। প্রথমত এর কারণ হচ্ছে এই তুগলাকাবাদ ফোর্ট সম্পর্কে লোকে অতটা ইন্টারেস্টেড নেই বা অনেকে জানে না। আর সেকেন্ড থিং হচ্ছে এটি দিল্লি থেকে না অনেক দূর। দিল্লি থেকে আপনাকে মেট্রো ধরে তুগলাকাবাদ স্টেশনে আসতে হবে, ভায়োলেট লাইন। এখানে দিল্লিতে তো অনেকগুলো লাইন, গ্রিন, ইয়েলো লাইন। সো ভায়োলেট লাইন ধরে আপনাকে তুগলাকাবাদ স্টেশনে নামতে হবে। সেখান থেকে করে আপনাকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত তুগলাকাবাদ ফোর্ট। আপনার স্টেশন থেকে হেঁটে আপনি আসতে পারবেন না, অনেকটা দূর। এই একটা বুরুজে অথরিটিসরা একটা সিঁড়ি করে দিয়েছে ওঠার জন্য, ওয়াচ টাওয়ার। এখানে অনেকগুলো রুমস ছিল, দেখতে পারেন। এই রুমসগুলো একটা সময় হয়তো ছাদ বা সমস্ত কিছুই ছিল, কিন্তু এখন আর নেই। টোটাল বলা হয় অ্যাপ্রক্সিমেটলি 52টা গেট ছিল তুগলাকাবাদ ফোর্টের। এখন 12 না 13টা গেট অবশিষ্ট আছে। ভাবুন তো, 52টা গেট মানে সেই দুর্গটা কত বড় হতে পারে, হিউজ। এইখান থেকে আপনাদের একটা ভিউ দেখাতে চাই। ভাবলাম ওপরটায় উঠি। দেখুন, এই যে সমাধিটা দেখছেন, এটাকে যদি আমি একটু জুম করি, এইটা হলো গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, এনক্লোজারটা। এবং এর ভেতরে গিয়াসউদ্দিন তুগলক, যিনি তুগলক বংশের প্রথম সম্রাট, তিনি, তার স্ত্রী এবং মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা সবাই চিনি, তার সমাধি একই সাথে। আর একটু যদি বাঁদিকে ঘুরি, এই যে ফোর্টটি দেখছেন দূরে, এই ফোর্টটা কিন্তু আদিলাবাদ ফোর্ট। এই ফোর্টটা কিন্তু তৈরি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এখান থেকে আপনি পুরো দুর্গের চত্বরটা দেখতে পাবেন। দেখুন হাউ হিউজ ইট ইজ। দূরে দিল্লি দেখতে পাওয়া যায়। চলুন আমরা একটু ওপর দিকে ওঠার চেষ্টা করি। ক্লোজ ভিসিনিটিতে ক্রিকেট গ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সবুজের পরিমাণটা অনেক বেশি দিল্লি শহরের তুলনায়। ওই দিকটা দিল্লি শহর, অত বাড়ি এবং বিল্ডিংস। দূরে দেখতে পাবেন লোটাস টেম্পল দেখা যাচ্ছে। এই দুর্গের অনেক অংশই এখন ভেঙে চুরে এখানে বাড়ি ঘরদোর হয়ে গেছে। এর ব্যাপ্তি ছিল অনেক বড়। আপনি যদি দূর থেকে দেখেন, এইখান থেকে এইখানে দুর্গটি এলো। আমি আঙুল দিয়ে দেখুন পাঁচিল, তারপরে আবার বাড়ি, আবার দূরে দেখুন পাঁচিল, আবার পাঁচিল। ভাবুন এটা কত বড় জায়গা ছিল। তাহলে
এখন এটা ভাঙতে 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 একটা জায়গায় এসে পৌঁছেছে, প্রচণ্ড ঝোপঝাড়ে ভর্তি। অবভিয়াসলি এখানে সংরক্ষণের অভাব, যদিও এটি একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, কিন্তু কাজকর্ম খুব একটা ভালো যে হয় না এখানে, এটা দেখেই বোঝা যায়। নেমে এলাম, নেমে আমরা আবার মেন গেটের দিকে আবার এগিয়ে যাব। তো এই হলো তুগলাকা বাঁধ। অনেক ইতিহাস, যদিও খুবই শর্ট ইতিহাস। এই দুর্গটিকে কিন্তু বানানো হয়েছিল, এমনভাবে বানানো হয়েছিল যে মঙ্গল, যে তখন খুব মঙ্গল আক্রমণ হতো। মঙ্গল মানে মুঘল নয়, কিন্তু মঙ্গল মানে মঙ্গল, যারা মঙ্গোলিয়া থেকে যে সমস্ত ট্রাইবস এবং যে সমস্ত লড়াকু সৈন্যদলরা এসে এখানে লুট করতো, সেই তাদের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই দিল্লির একটু বর্ডারে, এটা দিল্লি শহরের বর্ডারে, এই জন্যই ফোর্টটি তৈরি করা হয় একটা ব্যাটলমেন্ট কাইন্ড অফ হিসাবে, যাতে সেই সমস্ত মঙ্গল আক্রমণ থেকে শহরকে বাঁচানো যায়। কিন্তু আনফর্চুনেটলি এটা খুব বেশি দিন তো এটার স্থায়িত্ব হয়নি। মাত্র 6 বছরের মধ্যেই এই এন্টায়ার দুর্গটিকে অ্যাবান্ডন করে দেওয়া হয় এবং তারপরে চলে যাওয়া হয় জাহাঁপানা বলে যে সিটি, সেই জাহাঁপানা। ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি ভিডিওর। আমরা এবার বেরিয়ে যাব। এখান থেকেও দেখা যাচ্ছে মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলকের সমাধি। প্রচুর ঝোপঝাড়ে ভর্তি, তাও কিছু মানুষজন ওইদিকে গেছেন দেখতে, যদিও মনে হয় আমার ভীষণ রিস্ক। দূরে কিছু অলিন্দ দেখতে পাওয়া যাচ্ছে, ওইগুলো খুব সম্ভবত কোনো মহলের গেটওয়ে ছিল, এখন আর কিচ্ছু নেই। 6.5 কিলোমিটার জায়গা জুড়ে এই তুগলাকা বাঁধ ফোর্ট। অসম্ভব সুন্দর একটি জায়গা, যা অবশিষ্ট আছে কদিন এটাও থাকবে কেউ জানে না। তাই যদি কখনো দিল্লি আসেন এবং যদি হাতে সময় থাকে, আমি অবভিয়াসলি রেকমেন্ড করব এসে ঘুরে যান এক সময়কার ভারতবর্ষের রাজধানী তুগলাকা বাঁধ।